মানে সোশ্যাল মিডিয়া খুললেই এখন জাস্ট একটাই বিষয়, রান্নার গ্যাসের দাম নাকি ৬০ টাকা বেড়ে গেছে। একদম। আরে ৬০ টাকা নিয়ে যা কাদা ছোড়াছড়ি শুরু হয়েছে, মানে দেখলে মনে হবে যেন তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে গেছে। সিরিয়াসলি, চারিদিকে এমন একটা হাহাকার, যেন এক বিশাল মহাপ্রলয় ঘটে গেছে দেশে। আর ঠিক এই বৈপরীত্যটাই কিন্তু আজকের এই গভীর আলোচনার সবচেয়ে বড় কারণ। মানে মানুষ তো সাধারণত চোখের সামনের দৃশ্যটাই দেখে, তাই না? হ্যাঁ, পকেটে টান পড়লে রাগ হওয়াটা খুব স্বাভাবিক। অ্যাবসলিউটলি স্বাভাবিক। কিন্তু এই সামান্য ৬০ টাকা বৃদ্ধির পেছনের বৃহত্তর কারণগুলো কি, বা বিশ্বজুড়ে আসলে এই মুহূর্তে কি লেভেলের ঝড় বয়ে যাচ্ছে, সেটা কিন্তু বেশিরভাগ মানুষেরই অগোচরে থেকে যায়। একদমই তাই। আর সেই জন্যই আজকের এই ডিপ ডাইভে আমাদের মূল মিশন হলো এই ৬০ টাকা দাম বাড়ার পেছনের আসল বৈশ্বিক কারণগুলো একটু ঘেঁটে দেখা। রাইট। আমরা বেশ কিছু সোর্স নিয়ে বসেছি আজকে। মানে ধরুন, ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি বা আইইএ রিপোর্ট, যুক্তরাজ্যের অফজেমের ডেটা, তারপর ভারতের পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বিবৃতি। হ্যাঁ, আর সাথে জি নিউজ, ইকোনমিক টাইমস, মিন্ট আর সময় নিউজের মতো বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনও তো আছে। এক্স্যাক্টলি। এই যে একটা জাতীয় বা আন্তর্জাতিক ইস্যু নিয়ে আমরা না বুঝেই একে অপরকে দুষছি, এর আসল সত্যটা কি? চলুন বিষয়টা একেবারে ভেঙে দেখা যাক। শুরুতেই বলি, স্থানীয় বাজারের এই দাম বৃদ্ধির কারণ বুঝতে হলে প্রথমেই আমাদের গ্লোবাল সাপ্লাই চেইন বা আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থার দিকে তাকাতে হবে। আচ্ছা। কারণ বর্তমান বিশ্ব অর্থনীতি এমন একটা জটিল জালের মতো বোনা, যেখানে একটা সুতোয় টান পড়লে পুরো জালেই একটা কম্পন তৈরি হয়। একদম ঠিক। আর এই মুহূর্তে সবচেয়ে বড় কম্পনটা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। বিশ্বজুড়ে এখন একটা ভয়াবহ জ্বালানি সংকট চলছে। আইএর সাম্প্রতিক রিপোর্টটাও আমি দেখছিলাম। সেখানে খুব স্পষ্ট করে বলা হচ্ছে যে বিশ্ব এখন আধুনিক জ্বালানি ইতিহাসের সবচেয়ে বড় সাপ্লাই বাধার সম্মুখীন। রাইট। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিটা একবার ভাবুন। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে যে চরম সংঘাত চলছে। হ্যাঁ, যুদ্ধ পরিস্থিতি। হ্যাঁ, আর তার সরাসরি প্রভাব পড়েছে হরমুজ প্রণালী বা স্ট্রেট অফ হরমুজের ওপর। এই হরমুজ প্রণালীর ব্যাপারটা একটু যদি পরিষ্কার করেন। শিওর। এর ভৌগোলিক অবস্থানটা একটু বিশ্লেষণ করলে গুরুত্বটা বোঝা যাবে। এটি পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মাঝখানে একটি অত্যন্ত সরু সমুদ্রপথ। আচ্ছা। আর বিশ্বের মোট উৎপাদিত অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলের একটা বিশাল অংশ, মানে প্রায় প্রতিদিন ২ কোটি ব্যারেল তেল আর অন্যান্য পেট্রোলিয়াম পণ্য। মাই গড, ২ কোটি ব্যারেল? হ্যাঁ, প্রতিদিন এই একটিমাত্র সরু পথ দিয়ে পরিবাহিত হয়। আর রিপোর্ট বলছে এই সংঘাতের কারণে পথটি বাণিজ্যিকভাবে প্রায় বন্ধ হয়ে গেছে। তার মানে সাপ্লাই চেইন পুরো চোকড হয়ে আছে। কিন্তু এখানে একটা সাধারণ প্রশ্ন আসতে পারে। কি রকম? মানে ধরুন, অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলের সাথে রান্নার গ্যাসের সম্পর্কটা ঠিক কোথায়? কারণ আমরা তো গ্যাসে রান্না করি, অপরিশোধিত তেলে নয়, তাই না? খুব প্রাসঙ্গিক একটা পয়েন্ট। বিষয়টা অনেকটাই ওই দুধ থেকে মাখন বা ছানা তৈরির মতো আর কি। আচ্ছা, ইন্টারেস্টিং অ্যানালজি। মানে খনিজ তেল বা ক্রুড অয়েল যখন মাটি থেকে তোলা হয়, তখন সেটাকে তো সরাসরি ব্যবহার করা যায় না। সেটাকে রিফাইনারি বা শোধনাগারে নিয়ে যেতে হয়। তারপর বিশাল বিশাল চেম্বারে বিভিন্ন তাপমাত্রায় ফোটানো বা পাতন করা হয়। এই প্রক্রিয়ার ফলেই আমরা পেট্রোল, ডিজেল, কেরোসিনের মতো আলাদা আলাদা জিনিসগুলো পাই। ও, বুঝতে পেরেছি। আর এই পুরো রিফাইনিং প্রক্রিয়ার একটা উপজাত দ্রব্য বা বাই প্রোডাক্ট হলো আমাদের এলপিজি বা রান্নার গ্যাস। অ্যাবসলিউটলি। অর্থাৎ যদি কাঁচামাল বা ক্রুড অয়েলের সরবরাহ কমে যায়, তাহলে স্বাভাবিকভাবেই এলপিজি উৎপাদনও তো বড়সড় ধাক্কা খাবে। একদমই তাই। আর তেলের ব্যারেলের দাম বাড়লে স্বাভাবিকভাবে গ্যাসের উৎপাদন ও পরিবহন খরচ আকাশ ছোঁয়া হয়। পিপিএসি বা পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালিসিস সেলের ডেটা তো বলছে অপরিশোধিত তেলের দাম এক লাফে ব্যারেলে প্রায় $127.22 গিয়ে ঠেকেছে। শুধু তাই নয়, খরচের আরও অনেকগুলো স্তর আছে কিন্তু। তেলের জাহাজগুলো তো আর চাইলে অন্য পথ দিয়ে চট করে ঘুরে আসতে পারে না। তা তো বটেই। যখনই জাহাজগুলোকে আফ্রিকা ঘুরে লম্বা পথ পাড়ি দিতে হয়, তখন জ্বালানি খরচ এবং সময়
দুটোই অনেক বেশি লাগে। তার উপর আবার ইন্স্যুরেন্সের খরচ। এক্স্যাক্টলি। যখন ওই যুদ্ধবিধ্বস্ত বা ঝুঁকিপূর্ণ এলাকার পাশ দিয়ে কোনো জাহাজ যায়, তখন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তাদের প্রিমিয়াম বহুগুণ বাড়িয়ে দেয়। আমি এই হরমোজ প্রণালীকে মানুষের শরীরের প্রধান ধমনীর সাথে তুলনা করতে চাই। খুব সুন্দর তুলনা। হৃৎপিণ্ড থেকে যে ধমনী সারা শরীরে রক্ত সরবরাহ করে, সেটা যদি হঠাৎ ব্লক হয়ে যায়, তাহলে পুরো শরীর যেমন কাজ করা বন্ধ করে দেয়, গ্লোবাল অর্থনীতির ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটছে। গ্লোবাল সাপ্লাই চেনে এই পরিবহন খরচ, ইন্স্যুরেন্স আর রিফাইনিং খরচ সবকিছু মিলিয়ে একটা মারাত্মক চেন রিঅ্যাকশন তৈরি হচ্ছে। আর এর প্রভাব প্রতিটা দেশের নিজস্ব অর্থনীতিতে গিয়ে আছড়ে পড়ছে। আর এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। মানে এই গ্লোবাল ধাক্কা বিভিন্ন দেশে কিভাবে পড়ছে, সেটা দেখলেই বোঝা যায় ভারত আসলে কোথায় দাঁড়িয়ে আছে। একদম। একটু আগেই আমি ফ্রান্সে গ্যাস সিলিন্ডারের দামের ডেটাটা দেখছিলাম। জি নিউজের প্রতিবেদন অনুযায়ী ফ্রান্সে একটা 13 কেজি সিলিন্ডারে এক ধাক্কায় দাম বেড়েছে 300 থেকে 400 টাকা। ভাবা যায়। আর এখন সেখানে এক সিলিন্ডার রান্নার গ্যাসের দাম ভারতীয় মুদ্রায় প্রায় 5000 টাকা। হ্যাঁ, আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো সেখানে কোনো সরকারি ভর্তুকি বা সাবসিডি নেই। দাম সম্পূর্ণ বাজার নিয়ন্ত্রিত বা ফ্রি মার্কেট নীতির ওপর নির্ভরশীল। শুধু তাই নয়, কোনো হোম ডেলিভারি নেই, দোকান থেকে নিজেকেই ভারী সিলিন্ডার বয়ে আনতে হয়। এই ফ্রি মার্কেট নীতির একটা বড় সমস্যা হলো এটাই। আন্তর্জাতিক বাজারে যখন দাম বাড়ে, তখন সাধারণ মানুষকে সরাসরি সেই পুরো ধাক্কাটা সামলাতে হয়। সরকার সেখানে কোনো ঢাল হিসেবে কাজ করে না। আর যুক্তরাজ্য বা ইউকের অবস্থাও তো রীতিমতো চিন্তার। হ্যাঁ, ইউকের এনার্জি রেগুলেটর অফজেমের তথ্যটা খেয়াল করুন। সাধারণ মানুষের মাসিক গ্যাস ও বিদ্যুতের বিলে অতিরিক্ত খরচ চাপছে। হ্যাঁ, দেখলাম বাৎসরিক বিল প্রায় 1641 পাউন্ডে পৌঁছেছে। মানে প্রতি মাসে অতিরিক্ত 1000 থেকে 1500 টাকা জাস্ট বেশি দিতে হচ্ছে। রাইট। বিশ্ব বাজারে ব্যারেলের দাম বাড়ার এই সরাসরি প্রভাব ইউরোপের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। কিন্তু শুধু ইউরোপ কেন, আমাদের প্রতিবেশী দেশগুলোর দিকে তাকালেও চিত্রটা বেশ ভয়াবহ। একদম। পিআইবি এর রিপোর্ট অনুযায়ী পাকিস্তানে মাত্র 11.8 কেজি সিলিন্ডারের দাম 1046 রুপি। আর খেয়াল করবেন, ওজনে কিন্তু ভারতের চেয়ে অনেকটাই কম, তাই আনুপাতিক হারে সাধারণ মানুষের উপর এই বৃদ্ধির বোঝা আরও অনেক বেশি। শ্রীলঙ্কায় দাম 1242 রুপি। আর নেপালের অবস্থা তো এতটাই শোচনীয় যে সংকট সামলাতে তারা অর্ধেক ভর্তি সিলিন্ডার বিক্রি করা শুরু করেছে। অবিশ্বাস্য। বাংলাদেশের পরিস্থিতিটাও কিন্তু বেশ ভয়ঙ্কর। হ্যাঁ, সময় নিউজের প্রতিবেদনটা দেখছিলাম আমি। হ্যাঁ, সেখানে বলছে যে বাংলাদেশে 12 কেজি এলপিজি সিলিন্ডারের সরকারি দাম নির্ধারণ করা হয়েছে 1371 টাকা, আর দাম বেড়েছে 78 টাকা। কিন্তু বাস্তবে কি ওই দামে পাওয়া যাচ্ছে? একেবারেই না। সাপ্লাই সংকটের কারণে বাস্তবে কালোবাজারে সাধারণ মানুষকে আরও প্রায় 1700 টাকা বেশি গুনতে হচ্ছে। মানে প্রায় 3000 টাকার কাছাকাছি খরচ পড়ছে। আর ঠিক এই জায়গাতে ভারতের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। বিশ্ববাজারে এত অস্থিরতা সত্ত্বেও ভারতে 14.2 কেজি সিলিন্ডারের দাম বেড়েছে মাত্র 60 টাকা। জাস্ট 60 টাকা? হ্যাঁ, উজ্জ্বলা যোজনার আওতায় এর দাম মাত্র 613 টাকা, আর সাধারণের জন্য 913 টাকা। এটাই তো আশ্চর্যের। বিশ্বজুড়ে এত বড় একটা জ্বালানি সংকট চলছে, দেশগুলো হিমশিম খাচ্ছে, আর আমরা মাত্র 60 টাকা বৃদ্ধি নিয়ে সোশ্যাল মিডিয়ায় কাদা ছোড়াছুড়ি করছি। কিন্তু সরকার এই ম্যাজিকটা করছে কিভাবে? ম্যাজিকটা হলো সরকারের সাবসিডি বা ভর্তুকি নীতি। পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের বিবৃতি থেকে পরিষ্কার দেখা যাচ্ছে, সরকার নিজেই প্রতি সিলিন্ডারে 74 টাকা অতিরিক্ত খরচ বহন করছে। আচ্ছা, মানে আন্তর্জাতিক বাজারে যে পরিমাণ দাম বেড়েছে তার পুরোটা সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে না? একদমই না। সরকার নিজে সেই ক্ষতির একটা বড় অংশ শোষণ করে নিচ্ছে। তার মানে সরকার এক বিশাল অঙ্কের টাকা অয়েল মার্কেটিং কোম্পানি বা ওএমসিগুলোকে দিচ্ছে। হ্যাঁ, ওএমসিগুলোকে প্রায় 30,000 কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এটা অর্থনীতির ভাষায় বলতে গেলে একটা শক অ্যাবজর্বার হিসেবে কাজ করছে, যাতে সাধারণ মানুষকে এই বৈশ্বিক সুনামির সরাসরি আঘাত থেকে রক্ষা করা যায়। রাইট। কিন্তু একটা জিনিস ভাবার মতো, দাম যদি তুলনামূলকভাবে এতই কম বাড়ে আর সরকার যদি এতটা ভর্তুকি দিয়েই থাকে, তাহলে সোশ্যাল মিডিয়ায় বা রাস্তায় এত হাহাকার কেন? এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা।
হ্যাঁ, ডেপুটি কোর্সের একটি রিপোর্টে দেখলাম থানেতে নারী দিবসের আগে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে একটি রাজনৈতিক দল মানে এনসিপি-এসপি তারা বিক্ষোভ প্রদর্শন করেছে। আচ্ছা, এখানে একটা কথা স্পষ্ট করে বলে রাখা ভালো। হ্যাঁ, বলুন। আমরা কিন্তু আজকের আলোচনায় কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের পক্ষ নিচ্ছি না বা কারোর মতাদর্শকে সমর্থনও করছি না। একদম। আমাদের কাজ শুধু সোর্স ম্যাটেরিয়ালে থাকা তথ্যগুলো নিরপেক্ষভাবে তুলে ধরা। হ্যাঁ, তো এই যে মানুষের মনে একটা ক্ষোভ বা হাহাকার তৈরি হচ্ছে, এর আসল কারণটা কিন্তু গ্যাসের অভাব নয়। দেশে কি সত্যিই গ্যাসের চরম অভাব দেখা দিয়েছে? ইকোনমিক টাইমস এবং মিন্টের রিপোর্ট যদি আমরা গভীরভাবে বিশ্লেষণ করি, তাহলে উত্তরটা হবে একেবারেই না। ভারতে এলপিজি গ্যাসের কোনো আসল সংকট বা ড্রাই আউট পরিস্থিতি নেই। তাই? হ্যাঁ, পেট্রোলিয়াম মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে যে দেশের 25,000 ডিস্ট্রিবিউটরের কোথাও গ্যাসের কোনো অভাব নেই। তাহলে সমস্যাটা কোথায়? হরমুজ প্রণালী তো বন্ধ, সাপ্লাই চেইন তো ব্যাহত হচ্ছে। ব্যাহত হচ্ছে ঠিকই, কিন্তু সমস্যা সমাধানে ভারত সরকার অনেক আগে থেকেই কিছু দারুণ কৌশলগত পদক্ষেপ নিয়েছে। কিরকম? ভারত ইতিমধ্যেই হরমুজ প্রণালীর ওপর নির্ভরতা অনেকটা কমিয়ে এনেছে। এখন অন্যান্য বিকল্প রুট থেকে অপরিশোধিত তেল আনা হচ্ছে। আচ্ছা। আগে এই নির্ভরতা ছিল 55%, যা এখন আরও কমানো হয়েছে এবং প্রায় 40টি দেশ থেকে তেল আমদানি করা হচ্ছে। ওয়াও, এটা তো বিরাট ব্যাপার। শুধু তাই নয়, দেশের রিফাইনারিগুলোতে এলপিজি উৎপাদন এক ধাক্কায় 28% বাড়ানো হয়েছে। 28%? মানে লজিস্টিক দিক থেকে ভারতেই সংকট সামাল দিতে বেশ ভালোভাবেই তৈরি। একদম। তাহলে চারিদিকে যে এত গ্যাস ফুরিয়ে যাওয়ার গুজব শোনা যাচ্ছে সেটা কেন? এটা তো আমার অর্থনীতির সেই ব্যাংক রানের মতো লাগছে। অ্যাবসলিউটলি, চমৎকার একটা পয়েন্ট তুলেছেন। ব্যাংক রানের মেকানিজমটা এই পরিস্থিতির সাথে একদম হুবহু মিলে যায়। যারা শুনছেন তাদের জন্য বিষয়টা একটু বুঝিয়ে বলা যাক। ধরুন কোনো একটা ব্যাংকে পর্যাপ্ত টাকা আছে, আর্থিক দিক থেকে ব্যাংকটা সম্পূর্ণ সুস্থ, কিন্তু হঠাৎ করে বাজারে একটা গুজব রটল যে ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে। আর এই গুজব শুনে সবাই যদি একসাথে নিজেদের পুরো জমানো টাকা তুলতে ব্যাংকে ছুটে যায়, তখন কি হবে? ব্যাংকের নিজস্ব রিজার্ভ যতই থাকুক না কেন, সবার টাকা একসাথে ক্যাশ হিসাবে ফেরত দেওয়া তো অসম্ভব। ফলে ব্যাংক সত্যিই দেউলিয়া হয়ে যাবে। মানে মানুষের এই ছুটে যাওয়ার কারণে একটা কৃত্রিম সংকট তৈরি হলো। এলপিজির ক্ষেত্রেও কি ঠিক তাই হচ্ছে? একদম তাই। গ্যাসের পর্যাপ্ত মজুদ আছে, কিন্তু মানুষ গুজবের বশে প্যানিক বাইং করছে, আতঙ্কে অতিরিক্ত বুকিং করে রাখছে। মানে অকারণে মজুদ করছে। হ্যাঁ, যখনই মানুষ ভয় পেয়ে স্বাভাবিকের চেয়ে বেশি সিলিন্ডার বুক করা শুরু করে বা খালি সিলিন্ডার জমানো শুরু করে, তখন সাপ্লাই চেনের উপর একটা মারাত্মক অস্বাভাবিক চাপ পড়ে। আর এই প্যানিক বুকিংয়ের সুযোগ নিয়েই তো এক শ্রেণীর অসাধু মানুষ মজুদদারি ও কালোবাজারি শুরু করে দেয়। রাইট। বাংলাদেশে যে কালোবাজারির কথা আমরা একটু আগে শুনলাম, সেই রকম একটা পরিস্থিতি যাতে ভারতই তৈরি না হয়, তার জন্য কিন্তু সরকার বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছে। হ্যাঁ, আমি পড়ছিলাম যে ডেলিভারি অথেন্টিকেশন কোড বা ডিএসসি ব্যবস্থা নাকি এখন কড়াকড়ি করা হয়েছে। হ্যাঁ, এটা 50% থেকে বাড়িয়ে 90% গ্রাহকের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। এই ডিএসসি ব্যবস্থাটা কিভাবে কাজ করে একটু বলবেন? এর মানে হলো গ্রাহকের মোবাইলে আসা ওটিপি ছাড়া ডিস্ট্রিবিউটর কোনোভাবেই সিস্টেমে সিলিন্ডার ডেলিভারি দেখাতে পারবে না। আচ্ছা। ফলে গোপনে কালোবাজারে ভর্তুকির সিলিন্ডার বেশি দামে বিক্রি করে দেওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এখন। দারুণ একটা সিস্টেম। এছাড়াও দেখলাম শহর এলাকায় 2টি সিলিন্ডার বুকিংয়ের মাঝে 25 দিনের আর গ্রামাঞ্চলে 45 দিনের একটা গ্যাপ বাধ্যতামূলক করা হয়েছে। হ্যাঁ, যাতে কেউ চাইলেই প্রতিদিন সিলিন্ডার বুক করে ঘরে অকারণে মজুদ করতে না পারে। আরও একটা ইন্টারেস্টিং পদক্ষেপ নেওয়া হয়েছে কমার্শিয়াল বা বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রে। সেটা রেশনিং করা হয়েছে। হ্যাঁ, কমার্শিয়াল সিলিন্ডার তো আর ভর্তুকি মূল্যে বিক্রি হয় না, এটা বাজার মূল্যে বিক্রি হয়। সরকার এখন মাসিক বরাদ্দের 20% রেশনিং চালু করেছে। আর এর পাশাপাশি পরিবেশ মন্ত্রণালয় সাময়িকভাবে হোটেল ও রেস্তোরাঁগুলোকে আগামী 1 মাসের জন্য তন্দুর বা বায়োমাস ব্যবহারের পরামর্শ দিয়েছে। এই পদক্ষেপের পেছনের লজিকটা কিন্তু খুব পরিষ্কার। বাণিজ্যিক ব্যবহারের চাপটা কিছুটা কমালে গৃহস্থালির জন্য এলপিজি সাপ্লাই নিরবচ্ছিন্ন রাখা সম্ভব হয়। একদম, এটা সত্যিই একটা সুপরিকল্পিত সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উদাহরণ। তাহলে এর আসল অর্থ কি দাঁড়াচ্ছে? সবচেয়ে আশ্চর্য এবং দুঃখের বিষয় এটাই যে এই আন্তর্জাতিক সংকটকালীন পরিস্থিতিতে প্রত্যেকটা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে লড়ছে।
কিন্তু আমাদের এখানে এই জাতীয় সংকটকে নিয়েও চলছে কাদা ছোড়াছুড়ি। চিন্তা করতে পারেন কতটা নিম্ন মানসিকতা হলে, মানে সিভিক সেন্স জিরো হলে মানুষ এরকম গুজব ছড়াতে পারে। সত্যিই তাই। যখন একটা দেশের সরকার বিশ্ববাজারের এত বড় একটা ধাক্কা সামলাতে হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে, রিফাইনারির উৎপাদন বাড়াচ্ছে, তখন প্যানিক করে কৃত্রিম সংকট তৈরি করাটা কোনোভাবেই যৌক্তিক নয়। একদমই না। গুজবের বশে একসাথে 4টে সিলিন্ডার বুক করে সাপ্লাই চেইনকে বাধাগ্রস্ত করাটা আসলে পুরো ইকোসিস্টেমের জন্যই ক্ষতিকর। যখন আমরা বিশ্ব অর্থনীতি এবং ভূরাজনীতির এত বড় একটা পরিবর্তন দেখছি, তখনই সাপ্লাই চেইনের আসল বাস্তবতাটা বোঝাও অত্যন্ত জরুরি। তাহলে আজকের এই আলোচনার একটা দ্রুত সারসংক্ষেপ টেনে দেওয়া যাক। আমরা দেখলাম যে এই মাত্র 60 টাকা বৃদ্ধির ঘটনাটি আসলে কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। না, এটা বৈশ্বিক জ্বালানি সংকটের একটা বিশাল সুনামির ছোট ঢেউ মাত্র। হ্যাঁ, ফ্রান্সের 5,000 টাকার সিলিন্ডার, যুগের আকাশ ছোঁয়া গ্যাস বিল বা প্রতিবেশী দেশগুলোর কালোবাজারির ভয়াবহ পরিস্থিতির তুলনায় ভারতের এই বৃদ্ধি যে কতটুকু নগণ্য তা নিশ্চয়ই এতক্ষণে পরিষ্কার। একদম। আন্তর্জাতিক এই চরম সংকটের দিনে একে অপরের দিকে কাঁদা না ছুড়ে আসুন বাস্তবটা বুঝি এবং দেশের পাশে দাঁড়াই। জয় হিন্দ, বন্দে মাতরম। কিন্তু শেষ করার আগে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীর চিন্তার বিষয়ে আমি সবার সামনে তুলে ধরতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই। আমরা তো আজকে সংকট আর তা সামাল দেবার কৌশল নিয়ে এতক্ষণ কথা বললাম, কিন্তু একটু ভবিষ্যতের দিকে তাকালে কি দেখতে পাই? কি দেখতে পান আপনি? এই যে হরমুজ প্রণালীর মতো মাত্র একটি বা দুটি ভৌগোলিক রুটের উপর বিশ্বের পুরো জ্বালানি ব্যবস্থা আক্ষরিক অর্থেই নির্ভরশীল, এটা কি খুব শীঘ্রই বিশ্বকে এলপিজি বা জীবাশ্ম জ্বালানি থেকে পুরোপুরি সরে গিয়ে বিদ্যুৎ বা নবায়নযোগ্য শক্তির দিকে ঝুঁকতে বাধ্য করবে? বাহ, দারুণ একটা প্রশ্ন। এই যে 60 টাকার বিতর্ক, এটা কি আসলে আগামী দশকের সম্পূর্ণ নতুন এক জ্বালানি বিপ্লবের অশনি সংকেত? যারা শুনছেন তারা বিষয়টা নিয়ে একবার ভেবে দেখতে পারেন।